দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। আমরা স্টুডিও থেকে রবি থেকে বৃহস্পতি সপ্তাহের 5 কর্মদিবস সেটি নিয়ে আলোচনা করি। গত দুদিন আমরা মূলত বাজেট নিয়ে আলোচনা করেছি, আজ আবার রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু, আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বিএনপি নেতা ও জলতির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। মিস্টার হেলাল স্বাগত আপনাকে। আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হেলাল ভাই, প্রফেসর ইউনূস দ্বিতীয় দফা বৈঠক করলেন মূলত ঐক্যমত কমিশনের ব্যানারে, যেটি তিনি লিড করছেন এবং যেটির কার্যক্রমটা দেখছেন প্রফেসর আলী রিয়াজ। এবং সেই বৈঠকে উনি অনেকগুলো কথা বলেছেন, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে একটা চমৎকার জুলাই সনদ করা সম্ভব হবে যদি আপনারা সবাই চান। এবং উনি বলছেন যে এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি, মানে 5 আগস্টের পরে ঐক্যের যে একটা সুযোগ, রাষ্ট্র বিনির্মাণের যে একটা সুযোগ, সেই সুযোগটার কথাই সম্ভবত তিনি বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই সুযোগ হারিয়ে ফেলার ভয়টা প্রফেসর ইউনূসের মধ্যে কেন আসলো? সেটা বলতে গিয়ে অনেকে বলছেন যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির সঙ্গে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে, কারণ বিএনপি প্রধান স্টেক হোল্ডার এখন। ফলে এই সুযোগ কি আসলে হেলায় হারিয়ে ফেলা হবে? ধন্যবাদ আজকের এই প্রোগ্রামের জন্য, আপনাকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। এখন বক্তব্য হলো যে আমাদের এই যে 10 মাস ব্যাপী যে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনার ফলে বাংলাদেশে যে পলিটিক্যাল আনসার্টেনিটি দেখা দিয়েছিল, এবং এর জন্য মূলত দায়ী কিন্তু এই বর্তমানের ইন্টারিম গভর্নমেন্ট। কারণ তার যে কাজ ছিল যে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, তিনি এটাকে ছাপিয়ে অন্য অন্য বিষয়েও তিনি এত বেশি গুরুত্ব দিয়েছেন, এই নির্বাচনটাকে যে অনুষ্ঠিত করতে হবে এটার ব্যাপারে তার কোনো গুরুত্ব ছিল না। কিন্তু আজকের যে দ্বিতীয় দফার বৈঠক হলো, সেই বৈঠকটা আমি দেখলাম একটা সমস্ত দলের মধ্যে একটা হারমোনি তৈরি হয়েছে, একটা সম্প্রীতি তৈরি হয়েছে এবং একটা কনসেনসাস আপনার ডিসেম্বরের আগে নির্বাচন এবং নির্বাচনের জন্য যে সমস্ত জিনিস সংস্কার করা প্রয়োজন তা জুলাইয়ের আগেই যে সংস্কার করা সম্ভব, এটাও বিএনপি এবং অন্য অন্য দল প্রফেসর ইউনূসকে বলেছেন এবং বুঝিয়েছেন। এই বিষয়গুলো আপনার এখন অর্থাৎ বাংলাদেশের যে পলিটিক্যাল আনসার্টেনিটি, এটা কাটিয়ে ওঠার যে সমাধানটা এখন ডক্টর ইউনূসের হাতেই চলে গেল। অর্থাৎ পলিটিক্যাল পার্টিসগুলো যে এবং বিএনপি সবসময় সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে। কিন্তু যখনই আমরা দেখছি যে এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনকে আপনার বাইপাস, মানে ডাইভার্ট করার জন্য, অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য বিভিন্ন সেক্টরে কথা বলছে এবং নির্বাচনে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দিচ্ছে না, তখন আমরা অনেক কথা বলেছি যেটা পলিটিক্যাল দায়িত্ব আমাদের, এটা ইট ওয়াজ এ ন্যাশনাল ডিউটি অ্যান্ড ন্যাশনাল রেসপন্সিবিলিটি। এটা এখন কি রোড ম্যাপের ব্যাপারে তার মানে আপনার এখন বিষয়টা আমরা আশ্বস্ত, মানে আমরা যেটা বলছি যে জুলাই মাসের মধ্যে জামাত ইসলামীও বলছে, যারা এনসিপিও বলছে, অন্য অন্য রাজনৈতিক দলও বলছে যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে সমস্ত সংস্কার করা প্রয়োজন তা বাস্তবায়নের কাজ 1 মাসের মধ্যেই করা সম্ভব। কিভাবে করা সম্ভব সেটাও বিএনপি বলেছে। এবং নির্বাচন অধিকাংশ দল ডিসেম্বরের আগে চেয়েছে। ডক্টর ইউনূস যেটা বলতে চেয়েছেন যে তিনি যে জুলাই চার্টারের কথা যেটা বলছেন, যে আমরা যে সমস্ত বিষয় 166টা যে দফা দিয়েছিল স্প্রেডশিটে, তার মধ্যে যেগুলো আমরা ঐক্যমত হবো সেইটা হবে জুলাই সনদ। এখন ইন্টারিম গভর্নমেন্ট বলছে না, আরও কিছু বিষয় ঐক্যমত হওয়া দরকার, মানে যেসব বিষয় এখন আর ঐক্যমত হয়নি আমাদের মধ্যে, সেই সব আরও কিছু বিষয় যদি ঐক্যমত হয় তাহলে জুলাই চার্টারটা একটু আপনার বড় হয়, একটু ভারী হয়, উনি যেটা বলতে চাচ্ছে। তার মানে উনি আরেকটি কিন্তু এখানে ন্যারেটিভ, আমি বলবো আরেকটি ন্যারেটিভ তুললো, একটা বয়ান আর একটা তুললো যে এখন যেসব বিষয়ে আবার ঐক্যমত হওয়া যাবে, বিএনপি তো পরিষ্কার বলছে এইসব বিষয়ে ঐক্যমত হওয়া যাবে। অবশ্যই বিএনপি সব বিষয়ে তো ঐক্যমত হওয়া যায় না, তাই না? প্রত্যেকটা পার্টির একটা ইন্ডিভিজুয়াল ইডিওলজি আছে। এখন সংবিধান সংস্কারের ব্যাপারে আমরা বলেছি, সংবিধান সংস্কার করতে হলে আপনার সব সংবিধান এখন করা সম্ভব না, এটা পরবর্তী সরকার পার্লামেন্ট লাগবে। সুতরাং আমি মনে করি একটা সুন্দর একটা আলোচনা হয়েছে এবং এখন পুরো দায়িত্বটাই
প্রফেসর ইউনূসের কাছে তার নিরপেক্ষতা এবং তার যে নির্বাচন দেওয়ার মন মানসিকতা, এটা প্রমাণ করতে হবে তাকে এখন। হেলাল ভাই, আমি মনে পড়ে যে আগের শোতে যখন আপনাকে পেয়েছিলাম তখন আপনার যে টোন, যে শব্দ চয়ন, সেই তুলনায় আজকে আপনার অনেক বেশি নমনীয়। এখন এটাকে আমরা বিএনপির স্ট্যান্ড হিসেবে ধরে নেব কিনা, মঞ্জু ভাইয়ের কাছে আমি একটু যেতে চাই। মঞ্জু ভাই, হেলাল ভাইয়ের কথায় শুরু থেকে এবং শেষের দিকে এসে কিন্তু আবার হেলাল ভাই বলছেন যে প্রফেসর ইউনূসকে নিরপেক্ষতার প্রমাণ করতে হবে ইত্যাদি ইত্যাদি। তার মানে কি রাজনৈতিক সংকট খানিকটা কমছে? হেলাল ভাই কয়েকবার যে রাজনৈতিক টানাপোড়েন বা দূরত্ব তৈরি হয়েছিল, উনি পাস্ট টেন্স ইউজ করেছেন, ওনাকে রেফার করে আমি বলছি, আপনারাও কি তাই মনে করেন? না, দূরত্ব তো কমে আসবে। আমি এটা প্রত্যেক জিনিসের কিন্তু একটা কার্ভ থাকে, দেখবেন আপনি। যেমন আপনি দেখবেন হঠাৎ করে যখন বিয়ে হয় তখন এটা বাবার বাড়ির প্রতি একটা কষ্ট থাকে, এরপরে আবার একটা একটা টানাপোড়েন থাকে, এরপরে গিয়ে একটা সেটেলমেন্ট হয়। সুতরাং সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা দেখব যে আমাদের যেহেতু অনেক প্রত্যাশা ছিল, এটা ফ্যাসিবাদী জায়গা থেকে আসছি, একটা দ্বন্দ্ব, একটা ঝগড়াঝাটির মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে আমিও মনে করি যে এটা একটা কার্ভ, মানে পিক থেকে আবার নিচের দিকে নেমে এটা আবার একটা মিডল জায়গায় যাবে। আপনি দেখেন, কালকে আমি দেখলাম প্রফেসর ইউনূসের বিবিসিতে একটা সাক্ষাৎকার আমি দেখলাম, এটা কখনকার আমার ঠিক মনে পড়ছে না, এটা একটা ক্লিপ আকারে দেখেছি। সেখানে প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করা হচ্ছে যে তারেক রহমান বলেছেন যে জনমনে সন্দেহ হচ্ছে আপনার সংশয় আপনাদেরকে নিয়ে। তো উনি বলছেন যে না, কই জনমনে তো কোনো সংশয় নাই, সন্দেহ নাই। ওনার মনেও সন্দেহ আছে কিনা, সংশয় আছে কিনা সেটা উনি বলতে পারেন, তবে যখন বিএনপির লোকদের সাথে আমরা কথা বলি, ওনারা যখন আমাদের কাছে, ওনারা তো সেটা বলেন না। এবং মজার ঘটনা হচ্ছে, দেখবেন এই ঐকমত্য কমিশনের যে মিটিংটা হয়েছে সেখানে প্রফেসর ইউনূস বলছেন যে আলী রিয়াজ ওনাকে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে উনি অভূতপূর্ব সহযোগিতা পেয়েছেন। খেয়াল করেছেন আপনি কথাটা? তাহলে আমরা যে বলছি যে একটা কথা মাঝখানে প্রচলিত আছে যে বিএনপি সহযোগিতা করছে না, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না, তাহলে তো এখানে তো সেটা প্রমাণ হচ্ছে না। এখানে প্রমাণ হচ্ছে যে আলী রিয়াজ বলছেন যে আমি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে খুবই ভালো সহযোগিতা পেয়েছি, এবং প্রফেসর ইউনূস বলছেন যে আমি খুবই উৎফুল্ল, আনন্দিত, আমি খুবই আশান্বিত। আবার উনি নিজে বলছেন যে রাজনৈতিক দলগুলো যখন আমার কাছে আসে, আমার সাথে কথা বলে, তখন তো তারা বলে আপনাকে আমরা সহযোগিতা করছি, আপনার প্রতি আমরা সহমর্মী বা আপনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। দেখেন, ওই যে ওনার পদত্যাগের ঘটনা শোনার পর আমরা যখন ওনার কাছে গেলাম, তখন কিন্তু আমরা তো অনেকগুলো দলও ছিলাম একসাথে, কখনো কোনো দল একা একা ছিল। তো সেখানেও আসলেই সত্য আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো সব বলার পরেও, সমালোচনা ইত্যাদি বলার পরেও লাস্টে গিয়ে বলছে যে আমরা চাই আপনি থাকেন, আপনি থেকে এটা সমাধান করেন, আপনি না থাকলে আপনি চলে যেতে পারবেন না। কেউ কেউ বলেছেন না, আপনার যাওয়ার কোনো উপায় নাই, আপনাকে এটা সলভ করতে হবে। দেখেন, একটা কাজ তো মানুষ সব কাজ তো ভালো করতে পারে না, সব কাজ তো সাফল্যের সাথে করতে পারে না, কিছু টানাপোড়েন থাকেই। কারণ প্রফেসর ইউনূস এই যে বাজেট দিলেন, তিনি বাজেটটা একটা রেগুলার কাজ, নিয়মিত কাজ, কিন্তু একটা নিয়মিত কাজের মধ্যে যখন একটা মানুষের ক্রিয়েটিভ আইডিয়া, চিন্তা ঢুকাতে আসে, তখনই তো মনে হবে যে আপনি তো এই বাজেটের পরে থাকবেন না, বা এই বাজেট পুরোটাও আপনার দায়িত্ব না, তাহলে আপনি কীভাবে দিবেন? তো এই জন্য দেখা যাচ্ছে ওনার একটা ডিলেমা আছে যে ওনার মধ্যে তো একটা রাষ্ট্রটাকে সংস্কার, রাষ্ট্রটাকে বদল করার একটা প্রত্যাশা, চিন্তা আছে। ফলে ওই যেটা হেলাল ভাই বললেন যে উনি ওনার নিয়মিত কাজের বাইরেও কিছু কাজে উনি হয়তো হাত দিতে চেয়েছেন, বা ওনার মধ্যে একটা থাকবে না, বা প্রায়োরিটি দিয়েছেন, এটা তো থাকতেই পারে। কারণ প্রফেসর ইউনূসের কাছ থেকে তো প্রত্যাশাটা একটু ডিফারেন্ট, তাই না? যেমন ধরেন রোহিঙ্গা ইস্যুটা উনি টাচ করেছেন কেন? কারণ উনি রোহিঙ্গা ইস্যুটা তো আমাদের একটা বিরাট প্রবলেম, এবং এটা কিন্তু রোহিঙ্গারা এখানে থেকেই যাবেন, এখানেই থাকবেন তারা, এই ধরনের একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছিল, এটা নিয়ে কেউ আর কথা বলছিল না। কিন্তু উনি কিন্তু জাতিসংঘ মহাসচিবকে এনে এই আলোচনাটা আবার তুলেছেন যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ইস্যুটা সবার মধ্যে আবার উনি ছড়িয়ে দিয়েছেন। তো এখন এটাকে আপনি যদি বলেন ওনার এটা ম্যান্ডেট আছে কিনা, বা এটা উনি ম্যান্ডেটের বাইরে করেছেন কিনা, এটা তো এই বিতর্ক তুলে তো লাভ নাই। আমাদেরকে যেটা দেখতে হবে যে অবশ্যই আমাদের একটা ইলেকশন লাগবে, এবং সেই ইলেকশনটা এখন উনি কিন্তু জুনে ফিক্স করে ফেলেছেন। বাজেট দেওয়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে, কেন উনি বারবার জুন বলছিলেন, জুন হলে উনি বাজেটটা শেষ করে যেতে পারেন, না একটা অর্থ বছর পান উনি। এখন কথা হচ্ছে যে বিএনপি এখানে স্টেক হোল্ডার হিসাবে আমাদের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে শীর্ষ পজিশন ওনারা ধারণ করছেন, বা ওনাদের একটা বিরাট অবদান আছে আন্দোলনে। এখানে কিন্তু স্যাক্রিফাইসের একটা বিষয় আছে, কারণ আপনাকে মনে রাখতে হবে জনমত কি বলছে। জনমত কিন্তু উভয় কথাই বলছে। দেখবেন জনমত শুধু সংস্কারও চাচ্ছে না, শুধু নির্বাচনও চাচ্ছে না,
জনমত এবং প্রত্যেকটা দল, বিএনপিও দেখবেন পাবলিকলি গেলে তারা বলে না আমরা সংস্কার চাই, আমরাও বিচার চাই, আমরাও নির্বাচন চাই। সুতরাং এই জনমতের আলোকে আমরা একটু স্যাক্রিফাইস করলেই তো সমস্যাটা সমাধান হবে। হেলাল ভাই, এই যে আপনার স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের প্রতীক, নিঃসন্দেহে আশা করি তিনি রাগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিরপেক্ষ থাকবেন। আপনি একটু আগে বললেন যে তাকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টা তথা এই সরকার কি নিরপেক্ষ সরকার আপনারা মনে করেন? অথবা একটু আগে সরকারের ম্যান্ডেট নিয়ে কথা হচ্ছিল, আপনারা এই কথা খুব বলেন যে ম্যান্ডেট নিয়ে এরকম অনেক কিছু করছে, ফলে অসংখ্য বিএনপি নেতাকর্মী যখন জামিন হলো, জেল থেকে বের হলো, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ, সেইটাকে এক্সিকিউটিভ অর্ডারের নিয়মিত ম্যান্ডেটে পড়ে? না শুনেন, আমাদের জামিন কিন্তু আমরা তো আওয়ামী লীগের আমলেই তো আমরা জামিন ছিলাম, কিন্তু আমাদের মামলা থেকে আমরা রেহাই পাইছিলাম না, খালাস পাইছিলাম না, এবং মামলাগুলো এখনো চলমান। অনেক মামলা প্রত্যাহারও হয়েছে, অনেক মামলা প্রত্যাহার হয়েছে। আমাদের সবার বিরুদ্ধে 200, 300, 400, 600 জামিন পান নাই না, সবাই আমরা জামিন না পাইলেও মানে আমরা পরবর্তীতে জামিন পেয়েছি। এই যে 5ই আগস্টের পরও কিছু ওই সময় কিছু মামলা জামিন পেয়েছি, কিন্তু এই এখন সব মামলা প্রত্যাহার নেই। এখন আমার বক্তব্য হলো যে আপনি সরকারের নিউট্রালিটির কথা বলছেন, যেমন মঞ্জু ভাইয়ের কথায় কিন্তু স্পষ্ট হচ্ছে কেউ তাকে ভুল বোঝাচ্ছে। মঞ্জু ভাইয়ের কথায় স্পষ্ট কেউ তাকে ভুল বোঝাচ্ছে। তাকে মানে সরকার প্রধানকে ডক্টর ইউনূসকে আর কি। আর আমি মঞ্জু ভাইয়ের কথার সাথে আর একটা কথা যোগ করতে যাই, নাকি তার কোনো হিডেন এজেন্ডা আছে, যে এজেন্ডা আমরা জানি না, হয়তো পরবর্তীতে জানতে পারবো। যখন যেমন দেখেন তর্ক বিতর্ক উঠাচ্ছে কিন্তু এন্টারিম গভর্নমেন্ট। কীভাবে তর্ক বিতর্ক উঠাচ্ছে? যে সময় উপযোগী আপনার যে দায়িত্ব তার, সে দায়িত্বের বাইরে কোনো বিষয়কে তিনি গুরুত্বপূর্ণ করে তুলছেন। তখন আমরা ভাবি যে হয় তাকে কেউ ভুল বোঝাচ্ছে, অথবা তার কোনো হিডেন এজেন্ডা আছে। আর একটা বললেন যে ম্যান্ডেট তো জনগণের অভিপ্রায়, এখানে তো আপনার আইনগত কোনো বৈধতা এই সরকারের নেই। আইনগত একটা বৈধতা আমি জানি যে এটা এই যে হাইকোর্টের একটা মনে হয় পর্যবেক্ষণ আছে, একটা অবজারভেশন আছে। তাছাড়া জনগণের অভিপ্রায় তার ম্যান্ডেট, বুঝছেন? এখন সেই ম্যান্ডেটটা কিসের ম্যান্ডেট? যে বাংলাদেশে যেহেতু গণতন্ত্র হাইজ্যাক্ট হয়েছিল, বাংলাদেশে যেহেতু ইনস্টিটিউশনগুলো বিশেষ করে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেই ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়েছিল, এইগুলোকে রিফর্ম করে আপনার একটা নির্বাচিত সরকার দেশকে উপহার দেয়, এটা ছিল তার মূল ম্যান্ডেট। এখন দেখেন যে যদি বলে যে আপনার দুদক কমিশন সংস্কার না করে দেশের রাষ্ট্র সংস্কার হবে না, এই দুদক কমিশন আছে, তারপর নারী কমিশন সংস্কার, তারপরে আপনার স্বাস্থ্য খাত, শিক্ষা খাতের এই সমস্ত অনেক সংস্কার প্রয়োজন, এগুলো যুগোপযোগী, এগুলো করা উচিত। কিন্তু এইটা যদি আপনি এখন প্রাইম অবজেক্ট মনে করেন, তাহলে তো আপনি মূল যে আমাদের চাওয়া যে নির্বাচন, সেটাকে আপনি বাইপাস করতে চাচ্ছেন বারবার। তখনই তো প্রশ্ন জাগে যে আপনাকে কেউ ভুল বোঝাচ্ছে না আপনার কোনো হিডেন এজেন্ডা আছে। আর আসলে ভাই আমি জানি এনসিপির কেউ থাকলে নিউট্রালিটি দেখেন, ওনার বক্তব্যের মাঝেও কিন্তু আমরা এখন এই সব তর্ক বিতর্ক তুলতে চাচ্ছি না। ওনার বক্তব্য কিন্তু অনেক সময় মানুষকে বিভ্রান্ত করেছে। যেমন আল জাজিরায় তিনি বলছেন তার সরকারকে সবাই পছন্দ করছে, তার মানে তাহলে দীর্ঘদিন থেকে যাওয়ার একটা। তারপরে বলছেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে, আমি যদি আমাকে রাষ্ট্র পরিচালনায় আমার কেউ ব্যাঘাত সৃষ্টি করে বা অসম্ভব হয়ে ওঠে, তখন আমি জনগণকে নিয়ে মাঠে নামবো, তার ড্রেস রিহার্সেল মাস্ট ফর ইউনুস, এইগুলো মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেছিল। তবে আজকের যে বৈঠকে, সেই বৈঠকে আমি দেখলাম সব দলের মধ্যে যে একটা হারমোনিয়াস কোঅপারেশন, এবং ডক্টর ইউনূসের যেটা বললেন যে আমাদের যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছি তার বাইরে আরও কিছু বিষয় তিনি ঐক্য করতে চান। এখন এটা যদি উনি মিন করেন, আর যদি মিন না করে সময় ক্ষেপণ করেন, আবার অন্য কোনো ন্যারেটিভ তৈরি করেন, তখন কিন্তু এই হারমোনিটা থাকবে না। অর্থাৎ সব কিছু নির্ভর করছে ডক্টর ইউনূসের আপনার তিনি কিভাবে হ্যান্ডেল করছেন, করে। বিষয়টা কি এরকম যে আপনি ডক্টর ইউনূসের কোনো বিকল্প নাই বলে ডক্টর ইউনূসকে আপনি পছন্দ করেন, কিন্তু তার সভাসদ বা ক্যাবিনেটের কাউকে নিয়ে আপনাদের আপত্তি আছে? আমরা যেরকম তিনজন উপদেষ্টার কথা বলেছি, আমরা বলছি যে দুইজন উপদেষ্টা আছেন, তিনজন ছিলেন, একজন তো পদত্যাগ করে আসেন, দুইজন উপদেষ্টা আছেন, তাহলে এই সরকারের ক্যারেক্টারটা নিউট্রাল ক্যারেক্টার থাকে না।
আর নিরাপত্তা উপদেষ্টার বিষয়ে আমরা বলছি তার বিভিন্ন বক্তব্য রাজনৈতিক দলের আপনার অধিকার, যেমন উনি বলছেন যে প্যাসেজটা আপনার এই যে হিউম্যানিটেরিয়ান প্যাসেজটা এইটা নাকি তার দেওয়ার এখতিয়ার আছে, তার কারোর সাথে কথা বলার প্রয়োজন। এই সমস্ত কথাবার্তার জন্য আমরা বলছি, এবং তিনি আরও অনেক পলিটিশিয়ানদের নিয়ে অনেক কথা বলেছেন। সুতরাং আমরা এইসব উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি, এবং এই আমাদের পদত্যাগ দাবিটা এখনো রয়ে গেছে। অর্থাৎ সরকার যদি তার নিউট্রালিটি দেখাতে চায় তাহলে উচিত হবে এই অন্য দলের যে সমস্ত নেতারা আসিফ এবং আপনার মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ চৌধুরী, এই দুইজন যেহেতু এনসিপির সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে, তারা প্রত্যক্ষভাবে জড়িত, সুতরাং সরকারের নিউট্রাল ক্যারেক্টারটা থাকে না। জি জি মঞ্জু ভাই, এই হেলাল ভাইয়ের এখনকার যে বক্তব্য যে সরকার নিরপেক্ষ কিনা সেই প্রশ্ন তাদের আছে, তার সাথে আজকে প্রমাণ করতে হবে। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন তিনি স্পষ্ট করেই বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রদের রাখাটা একটা বিরাট ভুল। এখন ধরেন এই 5 আগস্ট বা তার আগের 36 যে মুভমেন্ট, সেই মুভমেন্টে যারা সামনের সারিতে ছিল, যারা নেতৃত্ব দিল, যাদের আহ্বানে আপনারা কিংবা হেলাল ভাইরা পেছনে থেকে তাদেরকে সহযোগিতা করলেন, সহযাত্রী হলেন, তারা সরকারের অংশ তো হওয়ারই কথা, এবং সেটিকে আসলে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তাদের কনসার্ন ছাড়া তাদেরকে রাখা হয়েছিল, নাকি বিএনপি এখন এটা নিজের ভুলের কথাই মেজর হাফিজ মিন করছেন? বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অনেক কথা, অনেক মূল্যায়ন অনেকে করতে পারে, কিন্তু আমরা সেটাকে কতটুকু দল গ্রহণ করবে সেটা একটা বিষয়। মেজর হাফিজের এই কথাকে বিএনপি দলীয়ভাবে গ্রহণ করে কিনা সেটা একটা প্রশ্ন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এটা আপনার তো একদম পরিষ্কার, সেনাবাহিনী প্রধান যখন সব রাজনৈতিক দলকে ডাকলেন, হ্যাঁ, সেখানে কিন্তু একটা আলোচনা হয়েছে যে কি করা যেতে পারে। আপনি হয়তো জানেন সেখানে কি আলোচনা হয়েছে। সেখানে একজন রাজনীতিক বলেছেন যে আপনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, দিয়ে আপনি বলেন যে আপনি টেক ওভার করেছেন। জাতীয় পার্টি বলেছিল, জাতীয় পার্টির পক্ষ থেকে বলেছেন। বাকি রাজনৈতিক দলগুলো বলেছে না, আপনি ছাত্রদের মতামত নেন, কারণ ওরা আন্দোলন করেছে, ওরা রাজপথে আছে, ওরা তখনও রাজপথ খুব উত্তপ্ত। তখনও কিন্তু সেখান থেকে রাজনৈতিক দলের নেতারা, সেনাবাহিনী প্রধান সহ তারা বঙ্গভবনে গিয়েছেন, এবং সেখানে ছাত্রদের সাথে আলাদাভাবে সেনাবাহিনী প্রধান আলাদা করে কথা বলেছেন, এবং কথা বলার প্রেক্ষিতে আপনার প্রধান উপদেষ্টার বিষয়টা সমাধান হয়েছে। আমি অত বিস্তারিত আলোচনায় যেতে চাই না। প্রধান উপদেষ্টাকে প্রফেসর ইউনূস রাজি হবেন কিনা এ ধরনের একটা কোশ্চেন উঠেছিল, বা ওনাকে করা সঠিক হবে কিনা এ ধরনের কোশ্চেন উঠেছিল। তাহলে শেষ পর্যন্ত সমাধান হলো যে প্রফেসর ইউনূস হেড অফ দ্য গভর্নমেন্ট হওয়ার পরে এবারে হচ্ছে আপনার এই যে ক্যাবিনেট কারা করবেন, এই ক্যাবিনেট করার ব্যাপারে আমরা যতটুকু জানি সকলের কিছু না কিছু পরামর্শ নেওয়া হয়েছে, অথবা সকলের আলাদা আলাদা তালিকা ছিল, আলাদা একটা তালিকা ছিল। আপনি বিএনপি মহাসচিবের বাসায় ছাত্ররা গিয়েছিল, সেখানে বসে আলোচনা হয়েছে, সেখানে বসে বিভিন্ন নাম কার কি এ ধরনের আলোচনাগুলো হয়েছে, আমাদের কাছ থেকেও পরামর্শ চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্রদেরকে অন্তর্ভুক্ত করার এটা ঐতিহাসিক ভুল শুদ্ধ এটা হয়েছে কিনা, এটা ঐতিহাসিকভাবে বিবেচনা করা যেতে পারে, কিন্তু তাৎক্ষণিকভাবে এটা করা হয়েছে, সকলের এটা সম্মতি ছিল, এবং কেউ পরে অসম্মতি জানায় নাই। আমরা তো যখন শপথ অনুষ্ঠান হচ্ছিল বঙ্গভবনে, আমরা তো সবাই ছিলাম, তো সেখানে তো আমরা সবাই তালি দিয়েছি, সবাই তাদেরকে সাদরে গ্রহণ করেছি, ওয়েলকাম করেছি, তাদের প্রতি আমরা উইশ করেছি, তাদের কাছ থেকে প্রত্যাশা কি সেটা বলেছি। দেখেন, এটা রাজনীতির এই জিগজ্যাগটা আছেই, আপনি আগে যেটা করেছেন সেটাই থাকতে হবে, আপনি ভুল বলতে পারবেন না। সুতরাং মেজর হাফিজ যেটা বলছেন, উনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি ওনার জায়গা থেকে একটা মূল্যায়ন করেছেন যে ছাত্রদের যাওয়াটা ভুল ছিল। 90-এর গণ অভ্যুত্থানে কিন্তু আমরা ছোট, হ্যাঁ, আমরা কিন্তু স্মৃতিগুলো একদম তাজা আছে, কারণ আমরা তো কলেজে পড়ি, তখন আন্দোলনে ছিলাম আমরা। 90-এর গণ অভ্যুত্থানে কিন্তু ছাত্র নেতারা গিয়ে কিন্তু আপনার কেয়ারটেকার গভর্নমেন্টে ঢুকেন নাই, অংশগ্রহণ করেন নাই, বা বলেন নাই যে কেয়ারটেকার সরকার হতে হলে আমাদেরকে থাকতে হবে। এবারে কেন হয়েছেন? এখন এক একটা সবসময় তো একই রকম নিয়ম চলবে তা তো না, এবার নিশ্চয়ই কোনো কারণ ছিল বলেই বা বাস্তবতা ছিল বলেই সেটা হয়েছে। তাহলে তো রাজনীতিবিদেরাই প্রাধান্য পেতেন, রাজনীতিবিদেরা তো প্রাধান্য নেন নাই, হয় নেন নাই, অথবা রাজনীতিবিদরা মনে করেছেন ঠিক আছে একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানকারীদের হাতেই তারা ছেড়ে দিয়েছেন। আমি হেলাল ভাই যে কয়েকটা কথা বলেছেন এটা বলি, যে প্রথম কথা হচ্ছে নিরপেক্ষতা, সময়ক্ষেপণ, হিডেন এজেন্ডা, উনি কয়েকটা কথা বলেছেন। দেখেন, ডক্টর ইউনূসকে আপনি নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে পারবেন। তো উনি যখন বিএনপির মামলা প্রত্যাহার করেন, উনি যখন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সাহায্য করেন, উনি যখন বেগম খালেদা জিয়াকে একেবারে রাষ্ট্রীয় প্রোটোকলে রিসিভ করে বাসায় পৌঁছে দেন ওনার সরকার, নিজের মামলাও প্রত্যাহার করে নেই যখন, না আমি বলছি যে তখন
তখন আমি যদি অন্যগুলো না দেখে শুধু ওইটার দিকে দৃষ্টি দেই যে উনি বিএনপিকে এটা করছেন, বিএনপিকে সাহায্য করছেন, তখন তো মনে হবে উনি বিএনপি পন্থী লোক। হ্যাঁ, আমি যখন দেখবো উনি ওনার নিজের মামলাও প্রত্যাহার করেছেন, উনি বেগম জিয়ার মামলাও প্রত্যাহার করেছেন, উনি এনসিপির মামলা, এনসিপি তো মামলা নাই, মামলা আছে সব আমাদের বেশি, তাই না? তাহলে হাজার হাজার মামলা প্রত্যাহার হয়েছে। কিন্তু এই পার্সপেক্টিভে এখন দেখেন নিয়োগ প্রক্রিয়ায় যতগুলো নিয়োগ হয়েছে, এনসিপির লোক তো নাই আর। আপনি যদি বলেন যে সমস্ত পুলিশ কর্মকর্তারা, প্রশাসনের কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন, তারা বঞ্চিত হয়েছেন কিসের জন্য? এনসিপির জন্য, বিএনপির অভিযোগে। কেউ বিএনপি করেন না হয়তো, নিরপেক্ষ তাকেও ট্যাগ দেওয়া হয়েছে, যে বিএনপির লোক, জামাতের লোকগুলো ট্যাগ দেওয়া হয়েছে। তাহলে এই লোকগুলোকেই তো এখন আবার রিইনস্টিগেট করা হয়েছে। তো সেই জায়গাতে আপনি অভিযোগ তুলতেই পারেন যে যা নিয়োগ দিয়েছে সরকার, বেশিরভাগই তো বিএনপির লোক নিয়োগ দিয়েছে। এখন দেখেন নিরপেক্ষতার প্রশ্নটা কেন আসে? ওই যে ওদের মিছিলে পানি দেওয়া হয়েছে, হ্যাঁ, ওদের মিছিলে ঠান্ডা পানি দেওয়া হয়েছে, অন্যদের মিছিলে হামলা করা হয়েছে। তো বিএনপি তো সেদিন ধরেন রাস্তা পুরো ব্লক হয়ে আন্দোলন করেছে। বেগম জিয়া যেদিন আসলেন সেদিন তো পুরো ওই অঞ্চলটাই ব্লক ছিল। তো সরকার তো সহযোগিতা করেছে, সরকার তো সেখানে কোনো বাধা বা কোনো নিষেধাজ্ঞা দেয় নাই। তো এই জন্য বলছি যে ওই গ্রস জায়গায় নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমি বলবো না। আর যেহেতু এখানে ছাত্ররা ঢুকেছে, তাদেরই একটা দল তৈরি হয়েছে, এই জায়গাটার একটা নিরপেক্ষতার প্রশ্ন আসবেই, এবং এটাকে আপনি ছাড়তে পারবেন না। কারণ প্রফেসর ইউনূস বলছেন যে এরা আমাদের নিয়োগকর্তা। জি মঞ্জু ভাই, আপনাকে নিয়ে একটা বড়, অনেকেই বলেন যে আপনি হচ্ছেন আসলে একটা শ্যাডো সরকার বা আপনি সরকারের লোক। কারণ হচ্ছে, এটা বলার পিছনে কারণ হচ্ছে আপনি অনেক সময় সরকারকে ডিফেন্ড করেন, দ্বিতীয়ত হচ্ছে সরকার অনেক প্রক্রিয়ার সঙ্গেও ধারণা করা হয় আপনার একটা সম্পর্ক আছে, এবং সরকার যে সমস্ত ইউটিউবারদের কথায় বা যে সমস্ত ইনফ্লুয়েন্সারদের কথায় মারাত্মকভাবে প্রভাবিত হয়, তাদের সঙ্গে আপনার একটা ভালো জানা বোঝা আছে। তাই যদি হয় তাহলে বিএনপির প্রধানতম দাবি হচ্ছে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ। সেটি দিলে সরকারের জন্য কি কোনো ঝুঁকি বাড়ে সেই প্রসঙ্গে, নাকি সেটা দিলে আসলে প্রফেসর ইউনূসের সরকারের কি সমস্যা? বিএনপি তো এমন না যে বিএনপি একটা তারিখ দিয়ে বলছে এই দিনে নির্বাচন দেবে, বিএনপি একটা রোড ম্যাপ চাইছে, সেটা দিতে কি সমস্যা? সেই প্রশ্নের উত্তর শুনবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক স্বাগত আরেকবার। সমকালীন রাজনৈতিক পরিস্থিতিতে কথা বলছি আমরা। মুজিবুর রহমান মঞ্জু আছেন আমাদের সঙ্গে, এবি পার্টির প্রধান। মঞ্জু ভাই, এই যে আপনার সঙ্গে সরকারের সম্পর্ক এবং বিশেষ করে একজন ইনফ্লুয়েন্সার পিনাকিদা, তার সঙ্গে আপনার বোঝাপড়া বা কিছু ছবি, সেগুলো থেকে নানান ধরনের ধারণা যে এই সরকারের উপরে ব্যক্তি মঞ্জু ভাইয়ের সাংঘাতিক রকমের প্রভাব। সেই জায়গা থেকে জানার চেষ্টা বা বোঝার চেষ্টা যে নির্বাচনের যে রোডম্যাপ বিএনপি চাচ্ছে, সেটা দিলে আসলে সরকারের কি কোনো ঝুঁকি আছে কিনা বা রিস্কটা কোথায়, সেটা দেয় না কেন? প্রথমত সরকারের কোনো ঝুঁকি আছে বলে আমি মনে করি না। সরকার চাইলে, কারণ যেহেতু আপনার দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার। বিচার কিন্তু শুরু হয়েছে এবং প্রোগ্রেস আছে বিচারের দৃশ্যমান, এবং আগামী 2 মাসের মধ্যে এটা যথেষ্ট আমরা অগ্রসরতা দেখতে পাবো। সংস্কারের জায়গায় তো যে আমাদের ঐকমত্যটা তৈরি হয়ে গেলেই প্রফেসর ইউনূসের ভাষ্য মতে, সেটাও আমি দেখছি আগামী 2 মাসের মধ্যে এটা একটা কনক্রিট জায়গায় চলে যাবে। তাহলে আমার ডিসেম্বর ইলেকশন দিতে কোনো অসুবিধা নাই। একটা অসুবিধার কথা প্রফেসর ইউনূস বলেছেন যেদিন, সেটা একটু কনভিন্স হওয়ার মতো। উনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আমার নিয়ন্ত্রণ নাই, এবং কিছু ঘটনা আমরা জানি, যে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল হয়ে যাচ্ছে, ঘেরাও হয়ে যাচ্ছে, মারামারি হচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে না। চট্টগ্রামে নারীদের উপরে হামলা হলো, একটা মানুষ পুলিশের সামনে মারলো, তাকে তো সাথে সাথে অ্যারেস্ট করলো না পুলিশ, সে গিয়ে 3 দিন বা 4 দিন পরে গিয়ে সে আত্মসমর্পণ করতে হচ্ছে। সেম বিএনপির 2 গ্রুপে মারামারি হচ্ছে, কোথাও কোথাও ছাত্রদল শিবিরের মারামারি হচ্ছে, কোথাও কোথাও এনসিপির সাথে মারামারি হচ্ছে। কোথাও কিন্তু আপনি দেখবেন না যে পুলিশ খুব ডাইনামিক, এই প্রশ্নটা কিন্তু আসে যে ইলেকশন পিরিয়ডে তো আরো ভয়াবহ ঘটনা ঘটবে, যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতা তীব্র, সেখানে তো আর কিছু হতে পারে। তাইলে সেখানে পুলিশ কি করবে? পুলিশ যদি বিএনপি লোকদের অ্যারেস্ট করতে ভয় পায়, পুলিশ যদি এনসিপির কোনো একটা লোক বা এবি পার্টিরই ধরেন, আমার পার্টির একটা লোক, ইভেন ধরেন আমি এই আন্দোলনে আমার ভূমিকা এটা সেটা, আমি খুব, আপনি তো বললেন আমার খুব ক্ষমতাবান মানুষ, ভালো লাগে এগুলো বললে, আমাদেরকে বলবেন বেশি বেশি করে, আমরা একটু একটু খুশি থাকতে পারবো, জনগণের কাছে আমাদের একটু দাম বাড়বে। শুনেন, দুষ্টামি করে অনেক কথা বলে, কিন্তু এগুলো অনেক সময় দেখা যায় যে এই দুষ্টমির কথাটাই প্রচার। এই সরকারের যারা আছেন উপদেষ্টাদের 80% লোক প্রো বিএনপির লোক। সালাউদ্দিন সাহেব, তারপরে আপনি এই আপনার এই যে আমাদের যে শিক্ষা উপদেষ্টা ছিলেন বর্তমানে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, ওনারা দুজনে কিন্তু
আপনার আমাদের বিএনপি মহাসচিবের ক্লাস ফ্রেন্ড, এই ডক্টর খলিল সাহেব, উনি বিএনপির আপনার জাতিসংঘে যে মিশন টিম পাঠিয়েছিল সেই টিমের মেম্বার ছিলেন। এইভাবে আপনি যদি আরও দেখেন, আসিফ নজরুল সাহেব, বেগম খালেদা জিয়ার যে বই উদ্বোধন হয়েছে, আসিফ নজরুল সাহেব একমাত্র গেস্ট ছিলেন সেখানে। তো আমরা তো এইভাবে মানে কথা হচ্ছে কার সাথে কার সম্পর্ক নাই সবার, কারণ আমরা তো একসাথে আন্দোলন করেছি, একসাথে সবার সাথে তো সবার সম্পর্ক আছে। কথা হচ্ছে সম্পর্ক থাকলেই যে আপনার প্রভাব হবে বিষয় তো তা না। আদিলুর রহমান খান বিএনপি আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন, কিন্তু পরে স্বতন্ত্র নির্বাচনও তো তিনি করেছেন। কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে সম্পর্ক তো ভাই আমার চেয়ে আপনি তো আমার সম্পর্কের কথা দেখছেন, বিএনপির সাথে আরও বেশি সম্পর্ক। সেটা না, আমি যেটা বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যাটা দূর হলে আমি ডিসেম্বর ইলেকশন করার কোনো প্রতিবন্ধকতা দেখি না। মঞ্জু ভাই, বিষয়টা কি এরকম হতে পারে যে যেহেতু প্রশাসনের উপরে এখনো নিয়ন্ত্রণ নাই এবং সরকারের অনেকেই বলেন অনেক জায়গায় প্রশাসন বিএনপির ইন্ধনে চলে, ফলে নির্বাচনের তারিখ বা সময়সীমা ঘোষণা করলে প্রশাসন এই ইন্টারিম গভর্নমেন্টকে আরো অসহযোগিতা করতে পারে? শুনেন, আমি আমার কথা বলার একটা সমস্যা কি, আমরা তো এক ধরনের কথা বলি পাবলিকলি, সুশীল কথা বলি, কিছু কথা আছে অভ্যন্তরের কথা, সে কথাগুলো আমরা অনেকে বলি না। অভ্যন্তরের কথাটা কি? অভ্যন্তরের কথাটা হচ্ছে খুবই স্বাভাবিকভাবে প্রশাসন এবং পুলিশে বিএনপির একটা প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। এটা বিএনপির দোষ না, বিএনপি এটা করেও না, পুরনো দল, কারণ যেহেতু সে বেশি বঞ্চিত হয়েছে। আপনি যদি এখন বলেন যে এই সরকারের সবচেয়ে বেশি লাভবানকে, বিএনপি সবচেয়ে বেশি লাভবান, সেকেন্ড লাভবানকে জামাত, থার্ড লাভবানকে এনসিপি। হোয়াই? বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছে, সেই তো লাভবান হবে বেশি। জামাত তার অফিস বন্ধ হয়ে গেছে, সে তো হবে। এনসিপি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই তো মানে উপদেষ্টা হয়েছে, এটা হবে। এই কথাগুলো বলতে গেলে হবে কি, আমাদেরকে অনেকে মনে করবে যে এই আপনারা আউট অফ দি কনটেক্সট কথা বলতেছেন। আমরা একটা নতুন দল, আমরা তো লাভবান হই নাই, আমরা তো হয়েছি। আমার দলের নিবন্ধন ফিরে পেয়েছি, আমি আদালতের ফাইট করে, আমি তো সেই সময় পাই নাই। তাহলে দেখেন, এই যে জায়গাটা এসে আমরা যখন আলোচনা করি না, তখন আমরা সব কিছুকে ভুলে শুধু ওই ছোট বিষয়টাকে দিকে দৃষ্টিটা নিবন্ধ করি। আমার কথা হচ্ছে এই সরকারের সময়ে আমরা আজকে যারা রাজপথে সঠিক আন্দোলন করতে পারছি, কথা বলতে পারছি, আমরা সবাই বেনিফিটেড হয়েছি। এখন কেউ একটু বেশি হয়েছে, কেউ একটু কম হয়েছে। তাহলে নির্বাচন কি ডিসেম্বরে হয়ে যেতে পারে আপনার পূর্বাভাস? এখন প্রশ্ন হচ্ছে সমস্যাটা যেখানে দাঁড়াচ্ছে, মানে আমি ওই যে বললাম যে আউট অফ দি মানে সুশীল কথাটা বলছি, বিএনপি বড় দল, এটা ওনাদের কোনো সার্টিফিকেট নাই, এটা হচ্ছে পারসেপশন, এটা হচ্ছে স্টাবলিশমেন্ট, মানুষের স্টাবলিশড হয়েছে মানুষের মনে যে বিএনপি বড় দল। বিএনপি যখন বড় দল, তখন তার প্রভাব প্রশাসনেও বেশি, তার পুলিশেও বেশি। এখন এই জায়গায় আপনি ইলেকশনকে কিভাবে ফেয়ার করবেন? সে ফর এক্সাম্পল ধরেন আমার সাথে হেলাল ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা হলো, এখন আমার একটা ছোট মিছিল, হেলাল ভাইয়ের একটা বড় মিছিল, ঠিক আছে? এখন আমার ছোট মিছিলে যদি একটা হামলা হয়, হেলাল ভাইয়ের কোনো লোকেরা যদি অ্যাটাক করে, তাহলে আমি কি থানার কাছে পাবো? আমি থানায় গিয়ে দেখলাম ওই লোক তো ভয় পাচ্ছে যে বিএনপির বিরুদ্ধে আমি কেউ অ্যাকশন নেব। এই জায়গাগুলো আমাদের নির্বাচনের জায়গায় প্রধান বিষয় হয়ে যাবে। আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে বড় দলগুলো এই কন্ট্রোলটা তারা করতে পারে না। আমরা কিন্তু বিএনপির মধ্যে এই কন্ট্রোলিংয়ের ঘাটতি দেখতে পাচ্ছি। দেখেন 2000-2500 লোককে বহিষ্কার করতে হয়েছে বিএনপিকে এই সময়ে। এটা সত্য যে দল বড় যত, তার দায়ও বেশি, তার কষ্টও বেশি। আমরা এমনি সমালোচনা করতে পারবো বিএনপির, কিন্তু বিএনপির পজিশন থেকে তো আমার পজিশন না। আমি ক্ষমতায় গেলে আমার দলের কর্মীরা যে চাঁদাবাজি দখলদারিত্ব করবে না, এই রাজনৈতিক ব্যবস্থা আমরা এটা এশিওর করতে পারি, নিশ্চিত করতে পারি। আমি একটু হেলাল ভাইয়ের কাছে, হেলাল ভাই, মঞ্জু ভাই আলোচনাটাই যে জায়গায় নিয়ে গেলেন, বিএনপি বড় দল, ফলে বিএনপির আপনার সবকিছু অনেক বেশি দৃশ্যমান। ধরেন মে মাসেই রাজনৈতিক সহিংসতায় দেশে 8 জন মারা গেছে, এর ভিতরে বিএনপির অন্তর্দ্বন্দ্বেই 6 জনের প্রাণ গেছে, এক কিশোর সহ। আবার আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে এক কিশোর, আর আওয়ামী লীগের সঙ্গে জামাত ইসলামের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। এছাড়া এ মাসে রাজনৈতিক সহিংসতার 54টি ঘটনায় 351 জন আহত। প্রশ্ন হচ্ছে বিএনপির 2 জন মারা গেছে। হ্যাঁ, বিএনপির এইসব অভ্যন্তরীণ সংকট কাটাতে পারছেন না কেন? এগুলো অভ্যন্তরীণ সংকট না, শুধু বিএনপির না, সারা বাংলাদেশের এই চিত্র এটা আপনার আগের থেকে আরও বাড়ছে। আমি দেখলাম যে ওই যে বললো না যে আমি একটু মঞ্জু ভাই যে জায়গায় বক্তব্যটা আনছে, এখানে কিছু একাডেমিক কথা বলছে। বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এটা আমি পরে বলছি, যে বলছে যে এই আন্দোলনের ফলে আমরা লাভবান হয়েছি। আমি মঞ্জু ভাইয়ের সাথে একমত না। ইট ওয়াজ আওয়ার রাইটস, আমরা অধিকার ফিরে পেয়েছি। লাভবান হয়েছি মানে
তার মানে কি আমাদের পাওয়া উচিত ছিল না, এখন পাইছি তাই লাভবান হলাম। আমাদের রাইট আমরা ফিরে পেয়েছি বাই স্ট্রাগলিং, যেটা বন্ধ ছিল। হ্যাঁ, রাইট ফিরে পেয়েছি। এখানে বন্ধু ভাই বেনিফিটের কিছু নেই, এটা আমাদের রাইট ছিল। আমি লাভবান বলতে আমি ওটাই বোঝাতে চেয়েছি যে আরেকটা জিনিস দেখেন যে এই যে উপদেষ্টা পরিষদে বিএনপির লোক আছে, এখন বিএনপির লোক আছে, বিএনপি যে পলিটিক্যাল ইডিওলজি, বিএনপির যে পলিটিক্যাল প্রোগ্রামস, এটার প্রতি মানুষের অনেকের সমর্থন থাকতে পারে, তার মানে না সে আমার দলের কর্মী। আবার ব্যক্তিগত সম্পর্ক মানুষের মধ্যে থাকে, কিন্তু সমস্যা হয় যখন যে এই সালাউদ্দিন সাহেব আর বললেন যে ওয়াহিদুদ্দিন মাহমুদ, ওনারা যদি কোনো কফি শপে যে আমাদের সাথে চা খাওয়ার সময় মুখে মাস্ক পরে, মুখে চশমা লাগায়, মানে ছদ্মবেশ ধারণ করে, তখন প্রশ্ন জায়গা আসলে কোনো হিডেন এজেন্ডা আছে। তা না হলে তো আমি আপনার সাথে কফি খেতেই পারি, তাই না? আমি মাস্ক পরি কেন? তার মানে এখানে ডাল মে কুচ কালা হয়, তাই না? এইগুলো হলো সমস্যা। আসিফ মাহমুদের কথা বলছেন। তারপর দেখেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উনি পদত্যাগ করবেন, উনাকে সবাই সমস্ত পলিটিক্যাল পার্টির মধ্যে ক্ষমতায় বসবেন, কিন্তু তাদের সাথে আলোচনা না করে শুধু তার প্যাট্রোনাইজেশন বলে যেটা আমরা বলি, বা তার স্পন্সর, তাদের সাথে আলোচনা করেন, এইটা কিন্তু দৃষ্টিকটু। আর একটা কথা আমি একটু বলতে চাই, মামলার ব্যাপারে আপনারা বলেছেন, মামলার ব্যাপারে বলেছেন যে মামলা প্রত্যাহার, এটা মনে হয় খুব একটা ক্রেডিট টু কোয়ালিটি এই সরকারের। 1969 সালে যখন গণ অভ্যুত্থান হয়, তখন সবার বিরুদ্ধে মামলা হয়েছিল, সব মামলা প্রত্যাহার হয়েছিল, তাই না? এটাই তো, কারণ ওগুলো তো অবৈধ মামলা ছিল। 90-এর গণ অভ্যুত্থানে আমি নিজেও মামলা, হত্যার আসামি আমাদেরকে ছাত্রদেরকে সবাইকে মামলা দিয়েছিল। তা আমরা 90-এর গণ অভ্যুত্থানের বেশি মামলা থেকে আমরা রেহাই পাইছি না। ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির বা আরও যে দলগুলো আছে, বামপন্থী ছাত্র সংগঠন, জাসদ, বাসদ, সবাই পাইছে না। এটা তো কনভেনশন। এরপর দেখেন 2007 সালে যখন 1/11-এর সময় আমরা অনেক ওই যে ছাত্ররা যে বিক্ষোভটা করলো, আগস্ট ছাত্র বিদ্রোহ যেটা, হ্যাঁ, তখন আমি নিজেও তো ওই মামলার আসামি ছিলাম। রাষ্ট্রদ্রোহী মামলা করে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। তো সেই মামলা থেকে আমি খালাপ পেয়েছি, আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছিল, বুঝছেন? আরও 2-3টা মামলা দিয়েছিল ওই আমাকে ধরে। সেই মামলাতে আমরা খালাস পেয়েছি না, মানে আমরা তো কিছু এমনি সরকার উইথড্র করে দিয়েছে, কারণ এটা অবৈধ, অন্যায়, জোরপূর্বক মামলা। 2024 সালে একই ঘটনা ঘটছে। এইটা নিয়ে কিন্তু আপনার বেশি কিছু ক্রেডিট নেওয়া বা এটা কোনো ইম্পর্টেন্ট ম্যাটার না, মামলার কি বিষয় টিষয় এটা কোনো বিষয় না, কারণ ওই সরকার আমাদের অধিকার হরণ করেছে, সে অধিকার করে আমরা ফিরে পাচ্ছি। এখন বলছি, আমি এটা বলছি, এখন বলছেন পুলিশ, দেখেন পুলিশকে আপনি বলছেন যে পুলিশ, ডক্টর ইউনূস সরকার বলছে যে পুলিশ আমার কথা শুনছে না, এই কথাটাই তো অন্যায়। পুলিশ তার কথা শুনছে না, তিনি প্রধান, এটা তো বলাই ঠিক না। এখন বলছেন যে পুলিশ এখন পারছে না, নির্বাচন দিতে আরও পারবে না, এটা হলো আপনার একটা পারসেপশন। কিন্তু এর তো উল্টা পারসেপশনও আছে, যে পুলিশ এখন চিন্তা করছে যে যেহেতু এটা পলিটিক্যাল আনসার্টেনিটি, আমি এখন কোন কাজ করে কোন বিপদে পড়ি, এখনও সেটেল হয়নি সরকারটা কে হচ্ছে, কি হবে, সরকার কি হচ্ছে না, বাংলাদেশে কি হতে যাচ্ছে। পুলিশ যখন কনফার্ম হবে যে হ্যাঁ বাংলাদেশে একটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকারের আন্ডারে আমার চাকরি করতে হবে, তার মানে কি তিনি এখন নিরপেক্ষ থাকতে হবে তাকে, এবং তাকে যদি অ্যাক্টিভ বা ভাইব্রেন্ট না থাকে, তাহলে পরবর্তী সরকার তাকে আর সেই জায়গায় রাখবে না। আমি তো বলছি না, এটা তো আপনি বলছেন, বিএনপি কি বলছে যে আমরা ক্ষমতায় আসবো, পাবলিক পারসেপশনের কথা বলছেন, পাবলিক পারসেপশন ম্যাটার করে, এটা ঠিক। আপনি বলছেন যে আপনার স্কুল অফ থট যে পুলিশ এখন কাজ করছে না, নির্বাচন হলে তো আরো লেজে গোবর হয়ে যাবে। কিন্তু আরেকটা স্কুল অফ থট আছে তো, যে যখনই নির্বাচনটা ঘোষণা করবে, তখন পুলিশ তার দায়িত্ব পালন করবে তার নিজের পদোন্নতি, তার নিজের থাকার জন্য, যে সরকার এর পরের সরকার নৈতিক সরকার হলে আমাকে আর রাখবে না, আমার এই যে এই সমস্ত ডিউটি না পালন করে রাখবে না, এটাও একটা ইয়ে আছে। আর একটা দেখেন যে বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব বলছেন, একদম একটা মনে করেন বিএনপির কিন্তু একটা গণসংগঠন, বিএনপি কিন্তু ক্যাডার ভিত্তিক সংগঠন না, এটা আমি বহুবার বলেছি যে বিএনপি গণসংগঠন, এর এরিয়া, এর জনসংখ্যা যত, তারপরে বিএনপি একমাত্র দল এই সমস্ত জিনিসকে ডিনাই করছে না, বিএনপি অ্যাকসেপ্ট করছে। তার মানে পাবলিক যে পারসেপশন আপনার তৈরি করছেন সেটাকে আমরা অ্যাকসেপ্ট করছি এবং তার উপর ব্যবস্থা নিচ্ছি। আমাদের যে শক্তি আছে, কিন্তু সরকারের তো আরো শক্তি আছে, সরকার তো গ্রেপ্তার করতে হবে, সরকার তা করছে না। তার মানে কি? আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমরা কথা বলছি বিএনপি নেতা আজিজুল বারী হেলালের সঙ্গে। হেলাল ভাই, সরকার সেনাবাহিনীর ভিতরে মনে হচ্ছে একটা দৃশ্যমান দূরত্ব হয়েছে, এবং
এবং সেখানে ইলেকশন প্রসঙ্গে ডিসেম্বর নিয়ে আপনাদের যে একদম অনড় অবস্থান, সেনাপ্রধানেরও কাছাকাছি অবস্থান, ফলে একই টোনে কথা বলছেন আপনারা। দেখেন, এটা নিয়ে একটা ভালো বক্তব্য হলো যে 5ই আগস্টে যখন এই সরকার এই মাফিয়া পালিয়ে গেল, পতন হলো, তখন 7ই আগস্ট আমরা বিএনপি অফিসের সামনে একটা বিরাট সমাবেশ করে নির্বাচন দাবি করেছিলাম না? জি। অনেকে ভুরুকুচকে ছিল আমাদের প্রতি, কিন্তু আমরা কিন্তু প্রমাণ করতে সমর্থ হয়েছি যে আমাদের ফোরকাস্টিং পাওয়ারটা যে সত্য ছিল, যে নির্বাচনে একটা টালবাহানা, একটা আনসার্টেনিটি তৈরি হবে, এই জন্য আমরা 7ই আগস্টে প্রথম ওয়ার্নিং করি, তাই না? এছাড়াও আমরা কিন্তু সে 2008 সাল থেকে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিন্তু রাজপথে রয়েছি, তাই না? এখন আজকের জামানায় এসে আমাদের এই কথার সুর ধরে যদি কারো কথা মিলে যায়, এখন আপনি দেখবেন যে পৃথিবীতে কোরআনের আগে কিন্তু বেদ আসছে, কোরআনের অনেক কথার সাথে কিন্তু বেদের বক্তব্য মিলে যায়, বাইবেলের অনেক কথার সাথে কোরআনের বক্তব্য মিলে যায়, বাইবেল কিন্তু কোরআনের আগে আসছে। তো এখন আপনি বলবেন যে কোরআন আর বেদ একই সুরে কথা বলছে, কোরআন আর বাইবেল একই, এক হলো দুটো জিনিস মিলে যেতেই পারে, মানে এটা কাকতালীয় ঘটনা। কাকতালীয় হবে কেন? আমরা একটা জিনিস 7ই আগস্টে দাবি করছি, এছাড়া এর আগের থেকে আমাদের একটা চলমান আন্দোলন রয়েছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন আমাদের এই কথার সাথে তো অন্য অন্য দলও সমর্থন দিয়েছে, ডিসেম্বর এর মধ্যে নির্বাচন হওয়া দরকার, মঞ্জুবেরা তো বলেছে। তাইলে আপনি শুধু ওই সেনাপ্রধান বলছে বা অমুক বলছে, এইটা ট্যাগিং করা, আরো সহজ করি, আপনাদের এই চাওয়ার সঙ্গে সেনাপ্রধানের যে চাওয়া মিলে যাওয়া, সেটা কি হঠাৎ ঘটছে না এটার ভিতরে আপনাদের কোনো অভ্যন্তরীণ যোগাযোগ হয়েছে? কারণ ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাক্ষাৎ করেছেন। এটা তো কার্টেসি ভিজিট, এগুলো তো ভদ্রতা, এগুলো তো কার্টেসি ভিজিট। আপনি দেখেন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অন্য অন্য দেশের সেনাবাহিনীর মতো না, আমরা একটা স্ট্রাগলের মধ্যে, একটা পলিটিক্যাল এবং একটা আর্মস স্ট্রাগলের মাধ্যমে আমাদের এই দেশের স্বাধীনতা, এবং সেখানে সেনাবাহিনীর ভূমিকা তো মানে অগ্রগণ্য। সুতরাং এই সেনাবাহিনীকে আপনি যদি এই যে ইন্ডিয়ান সেনাবাহিনী বা পাকিস্তানি সেনাবাহিনী বা আপনার অন্য দেশের সেনাবাহিনীর মতো মনে করেন একটা ইনস্টিটিউশন, এটা ইনস্টিটিউশন, কিন্তু এই সেনাবাহিনীর উত্থানের পিছনে, গঠনের পিছনে একটা পলিটিক্যাল কিন্তু উইল রয়েছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠে সেনাবাহিনী। আমি আপনার কাছে আরেকবার আসবো ভাই, আপনি যদি একটু ইনপুট দেন এখানে, সরকার এবং সেনাবাহিনীর যে দূরত্ব, এই দূরত্বটা মূলত কেন? দূরত্বটার একটা রুট কজ যেটা আমরা দেখি, আচ্ছা পারসেপশন, এটা আমার কাছে তেমন কোনো তথ্য নাই। একটা কথা ছড়িয়েছে যে যখন প্রফেসর ইউনূসকে চিফ অ্যাডভাইজার হিসেবে প্রপোজ করা হয়েছিল, তখন সেনাপ্রধান দ্বিমত করেছিলেন যে ওনার বিরুদ্ধে তো মামলা আছে বা উনি তো কনভিক্টেড। এটা তো আপনারা জানেন, এই কথাগুলো এসেছে, এবং এটা যেহেতু একজন অ্যাডভাইজারের পক্ষ থেকে আবার পরে বলা হয়েছে, এটা আমরা পরে আনঅফিসিয়ালি শুনেছি আগে, পরে যখন একজন অ্যাডভাইজার এটা বললেন এবং বুকে পাথর বেঁধে এই কথাটা যেটা বললেন, যেটা সেনাবাহিনীর পক্ষ থেকেও কোনো প্রতিবাদ অফিসিয়ালি আসে নাই, সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে কোনো কথা আসে নাই, ফলে এই জায়গাটা কিন্তু একটা ছোট ক্ষত তৈরি করেছে। এখন কথা হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো এই ধরনের দ্বিমত ক্ষত হতেই পারে, কিন্তু আমরা চাইবো কি, আমরা চাইবো রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করবেন, একটা ঐক্য তাকে নিতে হয় যে আমরা রাগ অনুরাগ আবেগের বশবর্তী হয়ে সরকার চালাবো না, রাষ্ট্র চালাবো না। আমি একটা খুব ইম্পর্টেন্ট স্মৃতি মনে পড়ে, আপনার ওবামা যখন ইলেকশন করে, আপনাদের মনে থাকার কথা, আমি ওই ইলেকশন ভিজিটে গিয়েছিলাম, তো আমি অবাক হলাম যে ওবামার সাথে আপনার হিলারির কন্টেস্ট হয়েছে উইদিন দি পার্টি, অ্যান্ড দেন যখন ওবামা ইলেক্টেড হলেন, তিনি হিলারিকেই ওনার ফরেন মিনিস্টার করেছেন। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, ওখানকার মানে CNN এর একজন ভাষ্যকারকে, আমি বললাম হাউ ইট পসিবল যে এত কাঁদা ছোড়াছড়ি করলেন পরস্পরের সাথে, কাঁদা ছড়ি করার পরে আবার আমেরিকান পলিটিক্সের সবচেয়ে পাওয়ারফুল তো ফরেন মিনিস্টার। তখন সে বলছে আমাদের কালচারটা এমন যে এখানে হিলারিকে প্রুভ করতে হবে যে আমি এত কিছুর পরেও আমি ওবামার, জি, এবং পরের বার হিলারি নমিনেশন পেয়েছে। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের দেশে এই কালচারটা তো গড়ে ওঠে নাই। আমাদের এই কালচারটা আমি জানি না এটা ক্ষত আকারে ছিল কিনা, কারণ আমি দেখেছি সেনাবাহিনী বলেছে কোনো দূরত্ব নাই। সমস্যা হচ্ছে ওইটা আমি আবারও একটু বললাম যে আমরা তো সুশীল জায়গায় তো কথা বলি ভালো ভালো, তো আমি মনে করি যে এই সমস্যাটা আছে এবং সমস্যাটার সমাধান খুবই সহজ।
সহজ এই জায়গায়, কারণ আমরা দেখতে পাচ্ছি, আমি আজকে দেখলাম কোনো একটা নদীর মাঝখান থেকে গরুর ট্রাক ছিনতাই করে, মানে গরুর ট্রলার ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এখন তারা সেখান থেকে লাইভে বলছে যে সেনাবাহিনীর সদস্যদের সাহায্য চাই। তার মানে পুলিশের সাহায্য চাচ্ছে না, জানে যে পুলিশের সাহায্য এখানে কাজ করবে না। আপনি দেখেছেন রংপুরে ঘটনা। হ্যাঁ, আমি যেটা বলি যে সেনাবাহিনী অলওয়েজ ক্রাইসিসে সবচেয়ে ইফেক্টিভ ভূমিকা রাখে। এবারে আমাদের ট্রানজিশনাল পিরিয়ডে সেনাবাহিনীর ভূমিকাটা গুরুত্বপূর্ণ। এখানে যে গ্যাপটা হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী প্রধানের একটা ঐতিহাসিক ভূমিকা আছে এই আমাদের বিজয়ে, কিন্তু উনি আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকার আমলে নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান এবং উনি শেখ হাসিনার আত্মীয়। এখন দেখেন, উনি যখন আমাদের পক্ষে ছিলেন, আমাদের পক্ষে কাজ করেছেন, আমরা খুব খুশি হয়েছি, কিন্তু এরপরে যখন উনি কথা বলছেন যেটা আমার বিপক্ষে যাচ্ছে বা আমার কাছ থেকে মনে হচ্ছে, তখন আমি প্রশ্ন তুলছি উনি এখতিয়ার কথা বললেন কেন। দেখেন এই জায়গাগুলো কেন হয় বিভেদটা বা দূরত্বটা। ওনার যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওনার গায়ে যেহেতু এক ধরনের সিল আছে যে উনি গত সরকারের, ফলে উনি যখন কথা বলছেন অন্যরা এটাকে রাজনৈতিক রং দিতেই পারছে। পরিষ্কার এটা কখনো হয় নাই আমাদের দেশে যে সরকার এবং সেনা মানে প্রধানের সাথে এই ধরনের দূরত্ব। তো এটা মিটমাট না হওয়া পর্যন্ত এখানে কোনো ইলেকশন প্রপারলি হবে না বা হবে না। এটা আমার ছোট বিষয়। আমি আরো একটা ছোট ছোট কথা আছে যেটা একদম সময় নেই, হেলাল ভাইয়ের কথাগুলো আমি একটু বলে নিই। আমি আপনাকে আরেকটা জরুরি প্রশ্ন জিজ্ঞেস করে আপনি এটা 30 সেকেন্ড বলেন, তারপর আমি হেলাল ভাইয়ের কাছে। নির্বাচন ভারতের এজেন্ডা, এইটা প্রচার করা বিপজ্জনক, এটা জোনায়েদ সাকি বলছেন, আপনাদের সহযোদ্ধা, এবং আমরা একই মিটিং এ ছিলাম, এখন ধরেন নিজেদের প্রয়োজনেই তো বিএনপি নির্বাচন চাচ্ছে, ভারত হয়তো নির্বাচনের কথা বলছে, সেনাপ্রধান নির্বাচনের কথা বলছে। এখন যারা বলার চেষ্টা করছে যারা নির্বাচন চায় তারা ভারতের হয়ে যাচ্ছে, সেইটা কি খুব ভালো বার্তা দেয় মঞ্জু ভাই? না, আমরা তো বলেছি যে আমাদের এখানে কনস্পিরেসি থিওরি কাজ করে, আমাদের এখানে একজন আরেকজনকে ঘায়েল করার জন্য কাজ করে। ভারতের ব্যাপারটা চিন্তা করেন, সে আমার 3টা ইলেকশন নষ্ট হয়েছে, 3টা ইলেকশন হয়ই নাই, সে কিছু বলে নাই, এখন সে ইলেকশনের ব্যাপারে কনসার্ন। আমার ইলেকশনে আমি কথা বলবো, তো কোনো ভারতের প্রেসক্রিপশন আমি এখানে শুনবো না, ভারতের বক্তব্য এখানে আমি নেবই না কানে। কথা হচ্ছে রাজনীতির ব্যাপার তো একটা আছে, তাই না? আপনার সাথে যদি ভারতের বক্তব্য মিলে, আমি তো আপনাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য সেটা তুলতেই পারি। এখন কথা হচ্ছে আমাদের এই ঘায়েলের রাজনীতি আমরা আর কত করব? আমি হেলাল ভাই কথা বলে হাতে 30 সেকেন্ড সময় হেলাল ভাইকে দিন। হ্যালো অন্য আপনি যদি একটু বলেন যে ধরেন এই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যখন নির্বাচনের কথা বলে, সেটিকেও এনসিপি বা আরেকটা পক্ষ মানে তার চাওয়ার সঙ্গে আপনাদের চাওয়াকে মিলিয়ে ফেলছে, সেনাপ্রধানের চাওয়ার সঙ্গে মিলিয়ে ফেলছে, ফলে এই সবাইকে দিয়ে আপনারা নির্বাচনের কথা আসলে বলা হচ্ছে না। না শুনুন, ভারতের উদ্দেশ্য কি? ভারতের উদ্দেশ্য বাংলাদেশকে বিশৃঙ্খলা করে রাখা, বাংলাদেশকে আনস্টেবল করে, এটা তো ভারতের মহান উদ্দেশ্য, না? বাংলাদেশকে একটা হজবরদা রাষ্ট্রে পরিণত করা, এটা তো ভারতের উদ্দেশ্য। আমরা সবাই থাকার কথা না, সেটা অন্য আলোচনা। আমরা তো সবাই এটা বিশ্বাস করি। এখন দেখেন বাংলাদেশে বিশৃঙ্খলা করছে কিনা, ভারত চাচ্ছে বিশৃঙ্খলাটা হোক, আর বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কিভাবে? সরকারের বিভিন্ন ন্যারেটিভের জন্য। যাদের কথা বলছেন, যারা এই সমস্ত ন্যারেটিভ তুলছে, ট্যাগিং করছে যে বিএনপি অমুক, তারা বিশৃঙ্খলা চলছে, অর্থাৎ তাদের এজেন্ডা কার এজেন্ডা তারা বহন। এটাও তো প্রশ্ন আসতে পারে যে ভারত চাচ্ছে বিশৃঙ্খলা, আপনি তৈরি করছেন বিশৃঙ্খলা, তাহলে কি হচ্ছে? আপনি আর ভারত এক হয়ে যাচ্ছেন না? অনেক ধন্যবাদ মজির রহমান মঞ্জু ভাই, আর সময় দিতে পারছি না, মাফ করবেন দর্শক। এই ছিল আজকের আলোচনা, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।